নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। অর্থ সবার কাছেই প্রিয়। যার কাছে আছে সে আরো চায়, আর যার কাছে নেই তার চাহিদা আরো বেশি। অর্থ সবাই দ্রুত কামাতে চায়। এই অর্থের আকাঙ্ক্ষা লালসা তৈরি করে, আর লালসা থেকে অপরাধের সৃষ্টি হয়। কিন্তু প্রত্যেক অপরাধের ষড়যন্ত্র একটা সংকেত অবশ্যই রেখে দিয়ে যায়। প্রত্যেক সংকেত অপরাধের গন্ধকে আইনের নাকে ঠিক পৌঁছে দেয়। 17 অক্টোবর 2010, রাজকোট, গুজরাট। আরে সন্দীপ ফোন করছে। হ্যালো সন্দীপ, কেমন আছিস তুই? হ্যালো বাবা, আমি প্রভু কাকার বাড়ি যাচ্ছি। কিন্তু হঠাৎ কেন? হঠাৎ বলতে বাবা, একটু কাজ আছে। আরে সেটা তো বলে যাওয়া উচিত ছিল, হঠাৎ করে বেরিয়ে গেলি তুই। সরি বাবা, আসলে একটু আর্জেন্ট দরকার ছিল না, সেই জন্য। আসলে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে না বলতে ভুলে গেছি। আচ্ছা বাবা, গীতাকে বলে দিও আমি কাল সকাল সকাল ফিরে আসবো। খোকা, তুই গাড়িতে একা আছিস নাকি তোর সঙ্গে কেউ আছে? হ্যাঁ, একজন লোক আসলে আছে আমার সঙ্গে। ওর বাইকটা খারাপ হয়ে গেছে তো, তাই ওকে পেট্রোল পাম্প পর্যন্ত লিফট দিয়ে দিচ্ছি বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর শোনো, প্রভু কাকার বাড়িতে পৌঁছেই সঙ্গে সঙ্গে ফোন করো। হ্যাঁ 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 বাবা, ফোন করে দেবো, চিন্তা করো না। জয় শ্রীকৃষ্ণ। দাদু, ও দাদু, হ্যাঁ বলো ভাই। আজকে কি বাবা আসবে না? হ্যাঁ দাদু ভাই, পাপা কাল সকালে আসবে। জানো দাদু, বাবা আমার জন্য ব্যাট বল আনবে। হ্যাঁ, কাল সকালেই পাপা ব্যাট বল আনবে তোমার জন্যে। গীতা দেখো। আরে গীতা মা, সন্দীপ আজ রাতে ফিরবে না, ও প্রভুর বাড়িতেই থেকে যাবে। বাবা, আপনি ওকে একটু বোঝান না, ও আমাকে কিছু বলেই না। বাবার সঙ্গে ফোনে কথা বলার ঠিক আধ ঘন্টা বাদে সন্দীপ পারেখ মার্ডার হয়। কোল্ড ব্লাডেড মার্ডার। এই অপরাধের কথা আলোয় আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল। রাজকোট পুলিশ প্রত্যেক দিনের মতোই গভীর রাতে পেট্রোলিং করছিল। তখনই ওরা হাইওয়ের ধারে একটি গাড়িকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে।
চলো পিছনে চলো। মোরবি বাইপাস রোড, হাইওয়ের পাশে, সাদা সেন্ট্রো, সেন্ট্রো নাম্বার 3212। একটা মার্ডার হয়েছে, লাশ ভেতরে আছে, ছুরি দিয়ে খুন করা হয়েছে। স্যার, নাম সন্দীপ পারিক, ঠিকানা নীলকণ্ঠ সোসাইটি, ভক্তিনগর। ফ্যামিলিকে ইনফর্ম করো। ইয়েস স্যার। মিশ্রা। স্যার, বডির পাশে মোবাইল মেলেনি, গাড়ির মধ্যে খুনটা হয়েছে আর অস্ত্রটা ভেতরেই পাওয়া গেছে। স্যার, এই সেই ছুরিটা। অফিসার, ইনি আমার হাজব্যান্ড। সন্দীপ, তুমি চলে গেলে, এভাবে চলে গেলে, এবার আমাদের কি হবে? মোরবি বাইপাস রোডে বডি পাওয়া গেছে। ও সাপর মেরাবল যাচ্ছিল। শাপার মেরাবল? হ্যাঁ, আমার ভাই প্রভুর কাছে হাইওয়ে থেকে বাবাকে ফোনও করেছিল। তা কটা নাগাদ কথা হয়েছিল? তখন সন্ধে 6টা, 6:30 নাগাদ হবে হয়তো। হাইওয়ের কোথা থেকে ফোনটা করেছিল? গন্ডেল বাইপাস রোড থেকে। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট বলছে মার্ডার 6:45 থেকে 7টার মধ্যে হয়েছে। সন্দীপ পারেখ শেষ ফোন তার বাবা বল্লভ পারেখকে করে, তারপর থেকে ওর ফোন সুইচ অফ দেখাচ্ছে। আর এই ফোনটা করেছিল গুন্ডেল বাইপাস রোড থেকে। কিন্তু স্যার, বডি যেখান থেকে পাওয়া গেছে সেটা গুন্ডেল বাইপাস থেকে বেশি দূরে নয়, এই 10-15 মিনিটের পথ। টাইমার চেক করেছো? করেছি স্যার, ক্লিন আছে, অস্বাভাবিক কিছু তো চোখে পড়েনি। এর মানে হলো খুনি গাড়িতেই বসেছিল। রাইট স্যার। আর একটা ব্যাপার হলো গাড়িটা অনেকবার অনেক জায়গায় ধাক্কা খেয়েছে। আমি জিজ্ঞাসাও করেছিলাম, দরজা বন্ধ করার শব্দটা কিসের? কাছে অন্য কেউ আছে? জবাবে সন্দীপ কি বলেছিল? ও বলছিল যে কারোর একটা মোটর বাইক খারাপ হয়ে গেছে, তাই সেই লোকটিকে লিফট দিচ্ছিল। কত দূর পর্যন্ত লিফট দেবে বলেছিল? ওই পেট্রোল পাম্প পর্যন্ত। এই গাড়ি এর আগে কোনোদিনও অ্যাক্সিডেন্ট হয়েছিল? একবার নয়, দুবার হয়েছে। যেই জায়গায় সন্দীপের লাশ পাওয়া গিয়েছিল তার পাশেই পেট্রোল পাম্পে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছয়। এই শোনো, হ্যাঁ, স্যার। কোনো বাইকওয়ালা এদিকে এসেছিল? বাইকে করে তো কেউ আসেনি স্যার। আচ্ছা, কেউ জার বা বোতলে করে পেট্রোল নিয়ে গেছে? না স্যার। ঠিক বলছিস? হ্যাঁ স্যার। স্যার, এদিক ওদিক 3 মাইল পর্যন্ত দেখেছি, কোনো বাইক বা স্কুটার দেখতে পাইনি। নাকাবন্দি ও রাউন্ড ফলোর সঙ্গে কথা হয়েছে? ইয়ে স্যার, ওরাও বললো এরকম কোনো খারাপ বাইক পাওয়াই যায়নি। তার মানে এরকম কোনো বাইক ছিলই না? না স্যার। সন্দীপ ওর বাবাকে মিথ্যে বলবে কেন? কিছু লুকাচ্ছিল হয়তো। আর তাছাড়া এই খুন টাকা পয়সার জন্য হয়নি। হ্যাঁ স্যার, বল্লভ পারেখও বলছিল ওই সময় ওর কাছে খুব বেশি টাকা ছিল না।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আর খুনি গাড়িটা নিয়েও পালায়নি। তার মানে কোনো পুরনো শত্রুতা হবে। শোনো, একটা কাজ করো, সন্দীপ আর তার ফ্যামিলির পুরো ব্যাকগ্রাউন্ড চেক করো। Yes, sir. পর্দা সরিয়ে দাও। কাকা, জানি না কি করে বলবো। আপনি সন্দীপদার শেষকৃত্য সম্পন্ন করে সবাই ফিরেছেন, তার সত্ত্বেও আমাকে বলতেই হবে, ধারের এমনটা কম নয় কাকা, 90,000। প্রকাশ, আমায় ভুল বুঝবেন না কাকা, সন্দীপদার চলে যাওয়ার দুঃখ আমারও হয়েছে, কিন্তু আমার অবস্থা খুব খারাপ কাকা। সন্দীপদা বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে রিটার্ন করে দেবে, লিখেও দিয়েছিল কাকা। এই যে। বাবা প্রকাশ, হ্যাঁ কাকা। সন্দীপ যদি আজ থাকতো তোমার টাকা ফিরিয়ে দিত, তাই না? নিশ্চয়ই দিত কাকা। ব্যাস, তোমার বন্ধুর কথার ওপর ভরসা রাখো। 4 বছর তুমি ওর সাথে কাজ করেছো, পেয়ে যাবে তোমার টাকা, তুমি পেয়ে যাবে। 2-4 দিন এদিক ওদিক হতে পারে। পরশু নাগাদ পেলে ভালো হতো। ঠিক আছে। ব্যবসায় কেউ কারুর বন্ধু হয় না। একে তো আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি, আর ওরই বন্ধু সেখানে এই অবস্থায় পাওনাদার হয়ে বাড়িতে এসেছে। বাবা, সন্দীপের আলমারি থেকে আমি কিছু পেয়েছি। কি মা? সন্দীপ কিছু বড় ইন্স্যুরেন্স পলিসি করে রেখেছিল। হ্যাঁ, যদি আমরা ওগুলো ক্লেম করি তাহলে সব ঋণ শোধ হয়ে যাবে। স্যার, সন্দীপের ডিলারশিপ ছিল। কিসের বিজনেস ছিল ওর? পান মশলা, লজেন্স, ট্রফি। খুব মন্দা চলছিল। গত 3 বছর ধরে 2-1বার লাটে ওঠারও উপক্রম হয়েছিল। এই সবকটা পলিসি মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকার কাছে পিঠেই হবে। আর এর মধ্যে কয়েকটা ডেট দেখুন বাবা, এগুলো এই 2-3 মাস আগেই করা হয়েছে। এই ব্যাপারে তোমাকে কখনো কিছু বলেনি? না বাবা। সন্দীপের বাবা বল্লভ ভাই গুন্ডেলি থাকতেন। 20 বছর হলো রাজকোটের বাড়িতে সেটেলড হয়েছেন। কিসের বিজনেস ছিল ওনার? প্রপার্টি। কিন্তু গত 10 বছর ধরে তার অবস্থাও খারাপ। সচরাচর ব্যবসা খুব ভালো বা খুব খারাপ চললে শত্রুতা তৈরি হয়, আর এই শত্রুতা সাধারণত নিজেদের মধ্যেই হয়। হ্যালো বাবা, আমি প্রভু কাকার বাড়িতে যাচ্ছি। ওই দিন সন্ধ্যায় সন্দীপের ফোন এসেছিল, বলছিল যে ও আসছে। আপনার সঙ্গে ওনার কি সম্পর্ক? আমিও নিজের কাকা। এছাড়া আপনাদের আরও একটা সম্পর্ক ছিল, টাকা পয়সার লেনদেন চলতো। সে তো আমাদের পরিবারের মধ্যে চলেই থাকে। সেদিন সন্দীপ আপনার কাছে কেন আসছিল? বলল বিজনেসের ব্যাপারে কিছু কথা বলার আছে। আমি বললাম চলে আয়। 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। আমার সন্দীপ দা খুব ভালো মানুষ ছিল স্যার। আমার দাদা কোনোদিন কারোর এতটুকু ক্ষতি করেনি। জানি না ওকে খুন করে কার লাভ হলো। দেবতার মতো লোক ছিল আমার দাদা। যেমন ভালো দাদা, তেমনই ভালো সন্তান, তেমনই ভালো বাবা। এমন ভালো একজন মানুষকে কেন কেউ খুন করবে? কোনো পুরনো শত্রুতা? শত্রুতার তো কোনো চান্সই নেই স্যার। সন্দীপটা তো বোনেদের সাথেও কোনোদিন খারাপ ব্যবহার করতো না, কারোর উপর গলা চড়িয়ে পর্যন্ত কথা বলতো না। আমি ওনার আন্ডারে কাজ করতাম স্যার, বেশ কয়েক বছর ধরে। কাজ ছাড়লেন কেন? ভালো অফার পেয়েছিলাম স্যার, মাইনেও বেশি ছিল। সন্দীপদা নিজেই বলেছিল, আমি এত টাকা দিতে পারবো না, তুই যা। ভাবিস না, বন্ধুত্ব ঠিকই থাকবে। মানে ভালো বন্ধুত্ব ছিল? নিশ্চয় স্যার। তাহলে তো নিশ্চয়ই আপনার সঙ্গে প্রাইভেট কথাও শেয়ার করতো। সন্দীপদা কোনোদিন আমার সঙ্গে তেমন কিছু বলেনি। ও খুব ভালো মানুষ ছিল, কোনোদিন কারোর সঙ্গে কোনো ঝামেলা ছিল না। শুধু ব্যবসাটা একটু ডাউন ছিল, তাই দুশ্চিন্তার মধ্যে থাকতো। পুলিশ সন্দীপের সকল আত্মীয়, সব বন্ধু, সব এমপ্লয়িকে জিজ্ঞাসাবাদ করে, আর সবাই একটা কথাই বলে যে সন্দীপের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না।
এদের মধ্যে কাউকেই পুলিশের সন্দেহজনক বলে মনে হয়নি। তাহলে কে করেছিল সন্দীপের খুন এবং কেন? দেখুন, ইন্স্যুরেন্সের সব পেপার তো ঠিকই আছে, হ্যাঁ। ভেরিফিকেশনও হয়ে গেছে, কিন্তু একটা মুশকিল হচ্ছে। কি সমস্যা আছে অফিসার? দেখুন, মিস্টার সন্দীপ পারিক 7টা আলাদা আলাদা কোম্পানি থেকে জীবন বীমা করিয়েছেন। তো এটাই সমস্যা। আর মুশকিলটা হচ্ছে যে ম্যাম, আমাদের কোম্পানির জানা নেই যে উনি অন্য কোম্পানি থেকেও ইন্স্যুরেন্স করিয়েছেন। আপনার কোম্পানির সঙ্গে এর কি সম্পর্ক? আপনাদের পেমেন্ট তো ঠিকঠাক দিয়েছেও। তাছাড়া অন্য কোম্পানি থেকে যদি করেও থাকে সেটা তো কোনো দোষের নয়। এমন কোথাও লেখা আছে নাকি? খানিকটা এরকমই লেখা আছে স্যার। হ্যাঁ? আসলে আমাদের কোম্পানির কিছু রুলস আর ক্লজেস আছে। যদি অন্য কোম্পানির কোনো পলিসি থেকে থাকে তাহলে আপনাকে তা ডিক্লেয়ার করতে হয়, আর যদি তা না করা হয় তবে তা ভায়োলেশন। মিস্টার ঠক্কর, আমার স্বামীর নির্মম মৃত্যু হয়েছে। আমাদের এত বছরের উপার্জন আমার স্বামী আপনাদের কোম্পানিকে প্রিমিয়াম বাবদ দিয়ে গেছেন। সেই টাকা আমরা কেন পাবো না? ওই টাকা আমাদের, শুধু আমাদের, পুরো অধিকার আছে আমাদের। দেখুন, আমি অধিকারের নয়, আমি আইনের কথা বলছি মিসেস পারিক। আর আপনার স্বামী যা করেছেন তাকে ফ্রডও বলা যেতে পারে। এই চুপ! কিন্তু স্যার, একটা শব্দ যদি বলেছো আমি তোমাকে আর তোমার কোম্পানিকে কোর্টে নিয়ে যাব। দেখুন বল্লভদা, যখনই কেউ জীবন বীমা পলিসি করায় না, তখন ওই কোম্পানি অন্য কোম্পানির পলিসির ব্যাপারে ডিক্লারেশন চেয়ে থাকে। আরে ভাই, কারোর কাছে 2-4টে পলিসি থাকতে তো পারে নাকি? হবে না কেন? আমার নিজেরই তো 3টে আছে। তাহলে দেখুন, আমি সব কোম্পানিকে ডিক্লারেশন দিয়েছি, কারণ এটাই রুল। কিন্তু সন্দীপ কোনো ডিক্লারেশন দেয়নি। আরে ডিক্লেয়ার না করলো তো কি হয়েছে? 7টা কোম্পানি কোর্টে যাবে, বলবে যে যেহেতু রুলস ভাঙা হয়েছে আমরা পয়সা দেব না। আর সত্যি বলতে কি, এ অধিকার ওদের আছে। আর আমাদের কোনো অধিকার নেই? 1.5 কোটি টাকার ব্যাপার, আমরা কোর্টে লড়বো। 1.5 কোটির জীবন বীমা পলিসি 7টি আলাদা আলাদা কোম্পানি থেকে কেনা, যার মধ্যে কিছু মৃত্যুর মাত্র 2 মাস আগে কেনা। কিন্তু সেই 1.5 কোটি টাকা সন্দীপের বাবা এবং স্ত্রীর পাওয়ার আশা ছিল না, সন্দীপের একটি মাত্র ভুলের কারণে। সে তার সব পলিসি ডিক্লেয়ার করেনি। কিন্তু কেনই বা তার মার্ডার হলো? সেই পলিসিগুলোর সঙ্গে কি এই খুনের কোনো সম্পর্ক ছিল? সন্দীপ পারেখ মার্ডার কেসের ইনভেস্টিগেশন 3 মাস গড়িয়ে গিয়েছিল, তবু পুলিশ কোনো সূত্র খুঁজে পায়নি। সন্দীপের খুনি নির্দ্বিধায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল। কে ছিল সেই খুনি? শেষমেশ এই কেসকে আনডিটেক্টেড ঘোষণা করা হয়, আর কেস ফাইল ক্রাইম ব্রাঞ্চের টেবিলে এসে পৌঁছয়। খুন অক্টোবর 2010-এ হয়েছিল, আর জানুয়ারি 2011-তে এই কেস ক্রাইম ব্রাঞ্চের কাছে পৌঁছয়। কোনো কেস ক্রাইম ব্রাঞ্চের হাতে পৌঁছানোর অর্থ সেই কেসের ফয়সালা হওয়ার চান্স অনেক বেড়ে যায়, নতুন আশা গড়ে ওঠে। অন্যদিকে সন্দীপের বাবা বল্লভ ভাই আশা না ছাড়ার যথাসাধ্য চেষ্টা করছিলেন। ইন্স্যুরেন্স কোম্পানিগুলির সঙ্গে আদালতে মরিয়া লড়াই শুরু হয়ে গিয়েছিল। মার্ডার তো হয়েছে দিলীপ, কিন্তু আসল কারণটা বোঝা যাচ্ছে না। স্যার, কোনো বিশেষ কারণ ছিল বলে মনে হয় না। বাস লুটের কেস ছিল যা মার্ডারে বদলে গেছে। কোনো চুরি হয়নি আর মার্ডার হয়ে গেল। স্রেফ একটা মোবাইল ফোন গায়েব হয়েছে। ভেবে দেখো, খুনি নিজের অস্ত্রটাও ফেলে রেখে গেছে। এটা চুরির কেস নয় দিলীপ। আমি তো একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই রিপোর্টটা দেখো দিলীপ, লোকটার একবার নয় 2-2বার অ্যাক্সিডেন্ট হয়েছে, মৃত্যুর 1 সপ্তাহ আগেই। স্যার, বড় অদ্ভুত ব্যাপার, একই সপ্তাহে 2-2বার অ্যাক্সিডেন্ট। অদ্ভুত ব্যাপার তো বটেই। এই লোকটা নিজেই নিজের মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলছিল। একটা কিছু তো আছেই। বল্লভ ভাই কোর্টে গেছেন? হ্যাঁ, ইন্স্যুরেন্সের কেসের জন্য, রাইট? আগে হ্যাঁ। 1,50,00,000 ইন্স্যুরেন্স, হ্যাঁ, যার মধ্যে 1,25,00,000 পলিসি মার্ডারের 2 মাস আগে করা হয়। কিন্তু আমরা সেটা পরে জানতে পারি। কেউ তো আছে যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা জানতো। আমি এটাই বলতে চাইছি যে এতে আর কারো লাভ হবে না, আর কেউ নেই, আমরাই সব টাকা পাবো। কেস জিতে যাবেন আপনি? পুরো কনফিডেন্স আছে আপনার? একদম, ওটা আমাদেরই অধিকার। আপনি কি জানেন যে সন্দীপের অনেক পাওনাদার ছিল? প্রতিটা লোকের কানাকড়ি মিটিয়ে দেবো, শুধুমাত্র ইন্স্যুরেন্সের ক্লেমটা একবার পেয়ে যাই। সেই সব লোকেদের নামগুলো একটু লিখে দেবেন প্লিজ। এই নিন।
সন্দীপের মার্ডারের পিছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছিল। সন্দীপের সব পাওনাদারকে জিজ্ঞাসাবাদ চলছিল, সবাই কোঅপারেট করছিলেন, শুধু একজন বাদে, যে ক্রাইম ব্রাঞ্চের চোখকে ফাঁকি দিচ্ছিল। স্যার, আমি প্রকাশ গালাকে দুবার ফোন করেছি, লোকও পাঠিয়েছি ওখানে, কিন্তু না সে কোনো রিপ্লাই দিয়েছে আর না সে থানায় হাজির হয়েছে। স্যার, সন্দীপ এটা প্রকাশ গালাকে নিজের হাতে লিখে দিয়েছিল। আজ 9 অক্টোবর 2010-এ আমি প্রকাশ গালার কাছ থেকে 90,000 টাকা ক্যাশ ধার নিয়েছি। এক সপ্তাহের মধ্যে অর্থাৎ 16 অক্টোবরের ভেতরে আমি এই টাকা প্রকাশ গালাকে ফেরত দিয়ে দেব। আর যদি এর মধ্যে আমার কিছু হয়েও যায়, তবে প্রকাশ গালা এই টাকা আমার বাবা বল্লভ পারেকের কাছ থেকে পরিশোধ পেতে পারে। যদি এর মধ্যে আমার কিছু হয়ে যায়, সন্দীপ এরকম কেন লিখলো? স্যার, এটা তো আমার একটা চাল বলেই মনে হচ্ছে। শুধুই চাল নাকি এই চিঠিটাও জাল? প্রকাশ গালা? আগে আপনি কে? ভাই, আমি সেই লোক যার ফোন তুমি তুলছো না। আপনারা কে? যার আমন্ত্রণ তুমি উপেক্ষা করছো। আমরা পুলিশের লোক। ও আসলে স্যার একটু বিজি ছিলাম। কোনো ব্যাপার নয়, এবার আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে যাব। এখন এটা বলো যে তুমি পুলিশ স্টেশন নিজেই আসবে নাকি তোমার নাকের দড়ি দিয়ে টেনে নিয়ে যাব? এই প্রমিসারি নোট মানে এই চিঠি সন্দীপ আপনাকে দিয়েছিল মিস্টার প্রকাশ গালা? হ্যাঁ স্যার, সাইনও করেছে সে স্যার। হ্যাঁ হ্যাঁ, সাইনও করেছে ও, আর একই সাথে ওর নিজের ডেথ সার্টিফিকেটও সাইন করে দেয়। এই চিঠি পরিষ্কার বলে দিচ্ছে সন্দীপ ভালো করেই জানতো যে তার মৃত্যু ঘটতে চলেছে, আর সে এটাও জানতো যে তার বাবার কাছে পয়সা কড়ি নেই। তাহলে কোন কনফিডেন্সের ভিত্তিতে সেটা লিখে দিয়েছিল যে আপনার 90,000 টাকা ওর বাবা এক সপ্তাহের মধ্যে আপনাকে দিয়ে দেবে? কেননা সে মৃত্যুর কিছুদিন আগেই 1,25,00,000 টাকার পলিসি করেছিল, আর সে জানতো যে তার মৃত্যুর পর সব টাকা তার বাবাই পাবে। এখন আপনাদের কাছ থেকে জানতে চাইছি যে এই ঘটনায় কারা ছিল, কে কে এই ইন্স্যুরেন্সের কথা জানতো, কে মার্ডার করেছে সন্দীপকে। ভালো হবে যদি আপনারা সোজাসুজি সত্যিটা স্বীকার করে নেন, না হলে আমি আমার কায়দায় সত্যিটা বের করে আনবো, আর সেটা বোধহয় কারো ভালো লাগবে না। সন্দীপ আমার একমাত্র ছেলে ছিল, আর আপনি কিনা আমাকেই সন্দেহ করছেন? বল্লভ ভাই, টাকা পয়সা এমনই জিনিস যে অনেক আপন সম্পর্ক এইভাবে শেষ হয়ে যায়, ঠিক এইভাবে। সন্দেহ তো আমার সকলকেই হচ্ছে। দিলীপ, এই দুজনের ফোন রেকর্ড চেক করো। এই দুজনে কোথায় কোথায় এবং কতবার নিজেদের মধ্যে কথা বলেছে। ইয়েস স্যার। আপাতত তুমি মিস্টার প্রকাশ গালাকে কাস্টাডিতে নিয়ে নাও। আমার একমাত্র ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল, ওরা কিনা আমাকে সন্দেহ করছে। আমি কি করে জানবো ওর ইন্স্যুরেন্সের পলিসির ব্যাপারে? কিছুদিনের মধ্যেই মোবাইল ফোন কোম্পানি থেকে সব মোবাইল ফোন রেকর্ড হাতে চলে আসে, আর বেরিয়ে আসে সন্দীপের খুনের আসল কারণ, যা রীতিমতো শকিং ছিল, যা বিশ্বাস করা এক প্রকার অসম্ভব। প্রকাশ গালা মিথ্যে বলছে, নিয়ে এসো ওকে। 17 অক্টোবর সন্ধ্যায় তোমার সেলফোনের লোকেশন ছিল গন্ডেল বাইপাস, সময় 6:30। সেই সন্ধ্যায় সন্দীপ তার প্রভু কাকার সঙ্গে দেখা করতে যাচ্ছিল গন্ডেল বাইপাস দিয়ে। তোমার সেলফোনের পরের লোকেশন ছিল মোরবি বাইপাস, ঠিক 15 মিনিট পরে। একটা বাচ্চাও বলে দেবে যখন সন্দীপ খুন হয়েছিল তুমি ওর সঙ্গে ছিলে এবং পাশেই ছিলে। আচ্ছা বাবা, তুমি গীতাকে বলে দিও যে আমি কাল সকালেই ফিরে আসব। সন্দীপ তার বাবাকে মোটরসাইকেল আরোহীর কথা মিথ্যে বলেছিল। আসলে গাড়িতে আর কেউ নয়, তুমিই ছিলে, তাই না? তাই তো? হ্যাঁ স্যার, সন্দীপদার সঙ্গে আমি ছিলাম। সন্দীপ তার বাবাকে মিথ্যে কেন বলেছিল?
তুই সন্দীপকে খুন করেছিস কেন? ও আমার বন্ধু ছিল স্যার, আমি মোটে ওকে মারতে চাইনি। তার সত্ত্বেও তুই মেরে ফেললি। তোর সঙ্গে আর কেউ যুক্ত ছিল? তাহলে সন্দীপটা নিজে যুক্ত ছিল স্যার। সন্দীপটা নিজেই নিজেকে হত্যা করতে চেয়েছিল স্যার। ওর নিজের ফ্যামিলিকে পথে বসা দেখতে চায়নি স্যার। যদি আত্মহত্যা করতো তাহলে ইন্স্যুরেন্সের পয়সা পাওয়া যেত না, সেই জন্য অ্যাক্সিডেন্টের চেষ্টাও করেছিল সে। কয়েকবার অ্যাক্সিডেন্টে ট্রাই করে কিন্তু সফল হয়নি। গোটা সপ্তাহ ধরে সন্দীপ দা হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করে নিজেকে মারার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কিছু হয়নি স্যার। সব কিছু শেষ হয়ে গেল ভাই। এত ঋণের বোঝা কাঁধ থেকে নামানো সম্ভব নয়। এই অবস্থায় আমি কি করে ব্যবসা করব? সন্দীপ দা, ভাবছো কেন? তুমি এর চেয়েও খারাপ সময় দেখেছো। সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু মন দিয়ে ব্যবসা করো। তোমার মধ্যে সে ক্ষমতা আছে সন্দীপ দা। না প্রকাশ, এই গর্ত থেকে উদ্ধার পাওয়া অসম্ভব ব্যাপার। শুধু একটা চিন্তা সব সময় তাড়িয়ে বেড়াচ্ছে, যে আমি গীতার আদিত্যর জন্য কিছুই করে উঠতে পারিনি। আমি পুরোপুরি ফেল হয়ে গেছি ভাই, পুরোপুরি ফেল হয়ে গেছি। আমি 1.25 কোটি টাকা নতুন ইন্স্যুরেন্স পলিসি করিয়েছি। সব মিলিয়ে 1.5 কোটির কাছাকাছি পাওয়া যাবে। এই এইসব কথা বলো না সন্দীপ দা, তুমি নিজে 1.5 কোটি টাকার সমান। সব ঋণ শোধ হয়ে যাবে। মা, বাবা, গীতা, আদিত্য সবাই সুখে থাকতে পারবে। তোমাকে ছাড়া কেউ সুখে থাকবে না সন্দীপ দা। আরে তুমি এসব আজে বাজে কথা বলা বন্ধ করো তো। প্রকাশ, তুই আমার বন্ধু তো। সেটাকে জিজ্ঞেস করতে হয় সন্দীপ দা। ঠিক আছে, জিজ্ঞেস করছি না, শুধু তোকে যা বলছি তুই তাই করবি। কি বলো? তোকেই আমার পরিবারকে বাঁচাতে হবে। এটা বলার কথা? বৌদি, আদিত্য, কাকা, কাকিমার জন্য আমি সবকিছু করতে পারি। দেখ, আমার মৃত্যুই ওদের জীবন দিতে পারে। প্লিজ বন্ধু, আমাকে আমার মৃত্যুর কাছে পৌঁছে দে। দাদা, বাঁচিয়ে দে আমার পরিবারকে। প্রকাশ, বাঁচা আমার পরিবারকে ভাই, বাঁচা আমার পরিবারকে, বাঁচা আমার পরিবারকে, বাঁচিয়ে দে আমার পরিবারকে। আজ আমি যা পেয়েছি সবই ওর জন্য। আমার অনেক সাহায্য করেছেন, আমার জীবন উনি করে দিয়েছেন। আর সেই লোকটাই আমার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সাহায্য চাইছিল স্যার। একটা দড়ি, একটা ব্যাগ, মুখে গোঁজার একটা কাপড় আর একটা চাকু। সন্দীপ দা নিজের মৃত্যুর কৌশল একেবারে ডিটেলে প্ল্যান করেছিল স্যার। 14 অক্টোবরের ডেটটা ফেল হয়েছিল স্যার। তবে 17 অক্টোবর শিফট হলো কেন? 14 অক্টোবর ওর মাসির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই সে সাহায্যের জন্য চলে গেছিল স্যার। তারপর ফের 17 অক্টোবর তুমি? স্যার, ভাবিস না, বের কর ছুরি আর শুরু করে দে। না দাদা, আমার দ্বারা হবে না এসব। আরে বোকা ছেলে, পাগলা তুই তো ফেলে তোর মুখে। আরে তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর কোন বাপের ছেলে তুই। এসব তুমি কি বলছিস? আরে চুপ কর শালা। যে মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে না তার জন্য আমার দুঃখ হচ্ছে। আরে পাড়ার লোকজন ওকে আত্মসাৎ করবে। ও আমাকে খুব আজে বাজে গালাগাল করছিল স্যার, কিন্তু আমি জানতাম স্যার ও আমাকে উত্তেজিত করছিল, ও আমাকে উত্তপ্ত করছিল স্যার।
তোর হাতে ছুরি নয় চুরি থাকা উচিত ছিল, চুরি। শালা, তুই তোর বউয়ের খদ্দের ধরা দালালি করবি তোরই বেডরুমে, তোর বিছানায় ওকে, আর তুই তো দাঁড়িয়ে দেখবি। ছেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি তুই। সন্দীপ তো বলেছিল যে সেলফোনটা ভেঙে দিস, কেউ কোনোদিন যেন খুঁজে না পায়। প্রকাশ গালার থেকে উদ্ধার হওয়া দুটো চিঠিকে হ্যান্ডরাইটিং টেস্টের জন্য পাঠানো হয়। সন্দীপের বাবা মা ও স্ত্রী কল্পনাই করতে পারছিল না যে তাদের খুশির জন্য, ছোট্ট আদিত্যের ভবিষ্যতের জন্য সন্দীপ কত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছিল। কিন্তু সেই ষড়যন্ত্র সফল হয়নি। আদালত ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষেই রায় দিয়েছিল। সন্দীপ পারেখের পরিবার ইন্স্যুরেন্সের একটা টাকাও পায়নি। সন্দীপের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ তোলা হয়। জীবন বীমা কোম্পানিকে ঠকানোর ষড়যন্ত্রে নিজের বন্ধু সন্দীপকে সাহায্য করতে যাওয়া প্রকাশ গালার জীবনেও অন্ধকার নেমে আসে। যাই বলুন, সে খুন করেছে, যার জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। প্রকাশ গালা আসন্ন অপরাধের সংকেত পেয়েছিল যখন সন্দীপ তার সামনে এক অযৌক্তিক ও ভয়ঙ্কর প্রস্তাব রেখেছিল। যদি সে ওই মুহূর্তে সংকেতটাকে সিরিয়াসলি নিত ও বল্লভ ভাই বা পুলিশকে জানাতো, তাহলেই অপরাধটা হতোই না। কিন্তু সংকেত শোনা সত্ত্বেও প্রকাশ গালা নিজেই অপরাধী হয়ে গেল, তাও আবার খুনের মতো মারাত্মক অপরাধের। আবার দেখা হবে। জয় হিন্দ।